আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যতটুকু আলামত আমরা বুঝতে পারতেছি তাতে বদ্দার অবস্থা তো খুব একটা ভালো বা সুবিধাজনক অবস্থানে তিনি আছেন এরকম মনে হয় না। আমরা শুনতে পারলাম বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর বা বিদেশি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তিনি বিভিন্ন রাষ্ট্রের কাছে রাজনৈতিক সহযোগিতা চাচ্ছেন, রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন। একের পর এক সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ এই গত ১.৫ বছরে তিনি তার শাসনামলে বাংলাদেশের যে খেলাটা দেখাইছেন, শুধু বাংলাদেশের মানুষদেরকে তাই নয়, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরাও এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। অপরদিকে দেখেন, বাংলাদেশে একজন বড় রাজনৈতিক দলের নেতা তিনি আসলেন প্রিয় স্বদেশে, প্রিয় মাতৃভূমিতে। সকল কিছুর বর্তমান বাংলাদেশের রাজনীতির সকল কিছুই যদি আপনি নিরপেক্ষভাবে একটু বিশ্লেষণ করেন, বোঝার চেষ্টা করেন, এই সকল আলামত থেকে এটাই বোঝা যায় যে তিনি ফিরে আসার আলামত এবং তিনি আসবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনার চেষ্টা করব শেখ হাসিনার ফিরে আসার আলামত বোঝা যাচ্ছে এবং তিনি আসবেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন। দেখেন, শেখ হাসিনা ফিরে আসবেন বা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে তারা রাজনীতির কর্মকাণ্ড করতে পারবে, এটা আমরা সবাই জানি। শুধু সময়ের অপেক্ষা মাত্র। সময় কখন কার কিভাবে পার হয় সেটা বলা খুবই মুশকিল। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা এগুলো আসবে এবং যাবে। আসা যাওয়ার উপরই এদের কাজ। এরা থেমে থাকে না। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো, এরকম চলাফেরার মধ্যেই থাকে। সেরকম আওয়ামী লীগের যারা নেতা আছেন, কর্মী আছেন, সমর্থক আছেন, তাদের এখন দুঃসময়, দুঃখ, দুর্দশা, বেদনার মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। একটা সময় এগুলো চলে যাবে, তাদেরও আবার সুদিন আসবে। যেমনটি আমরা বর্তমানে দেখতে পেতেছি, বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলের নেতা দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকলেন রাজনৈতিক কারণে, এখন তার সুদিন তিনি চলে আসছেন। ভারতের আনন্দবাজার পত্রিকা তাকে নিয়ে অবশ্যই একটা নিউজ করছে, তিনি নাকি ভারত, রাশিয়া বা আওয়ামী লীগের সাথে এরকম একটা সমঝোতাপূর্ণ পরিস্থিতি বজায় রেখে তিনি আসছেন। যদিও ভারতের মিডিয়া, আমরা সেদিকে যাব না। আমরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী যে আলামত আমরা খুঁজে পাচ্ছি বা আমরা বুঝতে পারতেছি সেটা নিয়ে আলোচনা করি। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ হলো বিশাল বড় একটা রাজনৈতিক দল এবং প্রাচীনতম রাজনৈতিক দল। এই দলটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের বড় একজন নেতা, যাকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু, জাতির জনক শেখ মুজিবুর রহমান। এই দলের প্রথম সারির নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপরে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমল 15 বছর 8 মাস, সেটা আমাদের বেড়ে ওঠার সময় আমরা দেখছি। এখন দেখেন, বর্তমান পরিস্থিতি দেখেন, বাংলাদেশের রাজনীতিটা চলতেছে কিভাবে। আপনি অতীতের কথা বাদ দেন, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে চলতেছে। যেমন ধরেন, এখন যিনি ক্ষমতায় আছেন, যাকে আমি বদ্দা বলি, তিনি যে অবস্থায় আছেন তার তো সে অবস্থায় থাকার কথা ছিল না, কিন্তু বাংলাদেশের রাজনীতি বলে সেটা সম্ভব হয়েছে। কিভাবে? তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি করের টাকা মেরে খাইছেন। তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অনেক অর্থ, শ্রমিকের অর্থ তিনি না দিয়ে আত্মভোগ করছেন। এরকম অভিযোগে তার বিরুদ্ধে রায়ও ঘোষণা হয়েছিল। তা আবার 2-1 কোটি না, শত 666 কোটি টাকার রায় হয়েছে, জরিমানা হয়েছে, 6 মাসের কারাদণ্ড হয়েছে, আরও অনেক মামলা ছিল তার বিরুদ্ধে। তারপরেও আবার দেখেন, পাশাপাশি তিনি কিন্তু রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না। তার কিন্তু শক্তিশালী বা বৃহত্তর কোনো রাজনৈতিক দলও তার নাই। তিনি একজন এনজিওগ্রাম লোক। তারপরে তিনি বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন। এটা বাংলাদেশের রাজনীতি বলে সম্ভব। পাশাপাশি আপনি যদি অন্যভাবে দেখেন, এই বাংলাদেশে রাজনৈতিক যত হামলা বা রাজনৈতিক যত মামলা হয়, সেই মামলাগুলো আমরা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হতে দেখি।
যেমনটি দেখেন বর্তমান সময়ে যারা সবচেয়ে ভালো অবস্থানে আছেন, সবচেয়ে মানে কি বলে যে রাজনৈতিকভাবে সুখকর অবস্থানে সময় পার করতেছেন, তাদের পরিস্থিতি আপনি 1.5 বছর আগে একটু দেখেন। রাজনৈতিক তাদের বিরুদ্ধে হামলা মামলা দমন পীড়ন সকল কিছু হয়েছে, তারাও একটা সময় খুবই অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছে। তারাও এখন দেখেন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই তাদের সেই ওই যে আমি প্রথমেই বললাম সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা এগুলো আসে এবং যায়, মানে আসা যাওয়ার উপর তারা এখন সুন্দরভাবে জীবনযাপন করতেছে, রাজনীতি করতেছে। এমনও মামলা আমরা দেখলাম যে যাবজ্জীবন হয়েছে, মানে সাজা প্রদান করা হয়েছে, আর তাও আবার আদালতের মাধ্যমে, সেই মামলাও নাই। আবার আমরা এমনও দেখলাম যে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে নিজের প্রতিষ্ঠানের নামে একেবারে 4 বছর 5 বছরে কর্মকূপ করে দেয় এবং নির্দিষ্ট সময় অল্প কিছু সময়ের জন্য ক্ষমতায় এসে দেশের একটা অঞ্চলকে 30 বছরের নামে অন্যের বিদেশিদের হাতে তুলে দেওয়া বা লিজ দেওয়া, এরকম ঘটনা কিন্তু আমরা এই বাংলাদেশে দেখলাম। এই যে আলামতগুলো, এই যে পরিবেশ পরিস্থিতিগুলো, এই পরিবেশ পরিস্থিতি আলামত রাজনৈতিক প্রেক্ষাপট আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে শেখ হাসিনার ফিরে আসবেন এটা স্পষ্ট আলামত এখন আমাদের সামনে। এবং তিনি আসবেন, ফিরে আসার আলামত, এবং তিনি আসবেন কিভাবে আসবেন? তিনি কি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন, নাকি তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসাবে আসবেন, নাকি তিনি রাজনৈতিক পরিচালনা করার জন্য আসবেন, নাকি এই মামলাগুলো মোকাবেলা করার জন্য আসবেন, ফেস করার, সেইটা আমি বলতে পারতেছি না, সেটা আমি বলবো না। কিন্তু তিনি যে আসবেন সেটা আপনাদের কাছে আমি একটু পরিষ্কার করি যে রাজনীতিতে যার যত শক্তিশালী বন্ধু থাকে তার রাজনীতিতে ফিরে আসা, সক্রিয় হওয়ার সময়টা অতি কম লাগে। যেমন ধরেন এই বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা, এই রাজনৈতিক দলটার একটা শক্তিশালী বন্ধু হিসাবে প্রকাশ্য বন্ধু হিসাবে যদি আমরা ধরি, তাহলে ভারত বিশ্বের পরাশক্তি, অর্থনীতিতে চতুর্থ অবস্থান যাদের, এবং এই রাষ্ট্রের আমরা যেটা দেখতেছি বর্তমান সময়, শুধু যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে রাজনৈতিক দলটা আছে, সেই রাজনৈতিক দলটাই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন বা সহযোগিতা করতেছে তাই নয়, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখেন এই রাজনৈতিক দলটার প্রতি সমর্থন সহযোগিতা প্রকট আকার, মানে সমর্থন এবং সহযোগিতা প্রচণ্ড রকমভাবে করতেছে সবাই, শুধু সরকার দলীয় নয়, সরকার দলীয়, বিরোধী দল এবং দেশের জনগণ। আমি কিন্তু ভারতের কথা বলতেছি, মানে সর্বভারত তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং সারা বিশ্বকে এটা জানিয়ে দিছে যে তারা আওয়ামী লীগের এই দুঃসময়ে আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতার হাত তারা সরিয়ে নেবে না, বরঞ্চ আওয়ামী লীগের দুঃসময় পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগকে তারা সহযোগিতা করবে, শুধু সমর্থন নয়, সহযোগিতা করবে। আরেকটা নিউজ আমি দেখলাম, সেখানে ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি বললেন রাশিয়ার পক্ষ থেকে নাকি স্পষ্টভাবে জানানো হয়েছে যে রাশিয়ায় এখন নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারবে না, বিশেষ করে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানকে কেন্দ্র করে। রাশিয়ার রাষ্ট্রপ্রধান তিনি ভ্লাদিমির পুতিন, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের বদ্দাকে নাকি একটা চিঠি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে। 6.5 মিনিটের নাকি সাক্ষাৎকার হয়েছিল আমাদের বদ্দা এবং রাশিয়ার রাষ্ট্রদূতের। সেখানে তিনি চিঠি দিয়েছেন, চিঠিটা পড়ার জন্য বলছেন আমাদের বদ্দা নাকি তাকে বলছেন আপনি একটু বলেন যে চিঠিতে কী লেখা থাকতে পারে। সেখানে সংক্ষেপে, যেহেতু 6.5 মিনিটের সাক্ষাৎ হয়েছে তাদের, সেখানে বলছেন যে ওই রাশিয়া আর নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারবে না, কারণ ভারতের সুখ মানে রাশিয়ার সুখ, ভারতের দুঃখ মানে রাশিয়ার দুঃখ। এখন দেখেন বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে ময়মনসিংহের দীপুচন্দ্র দাস, তাকে যেভাবে গ্রাস করে নিল উগ্রপন্থীরা, সেইটার পরিপ্রেক্ষিতে ভারতে কিন্তু একটা উত্তপ্ত আগুনের ফুলকির মতো, মানে ফুলে ফেঁপে উঠতেছে। শুধু তাই নয়, এটা কিন্তু বহির্প্রকাশও ঘটতেছে। কলকাতার যে বিরোধী দলীয় নেতা বর্তমানে, অর্থাৎ বিজেপি নেতা,
তিনি কিন্তু গতকালকে কলকাতায় অবস্থিত আমাদের হাই কমিশনে গেছেন এবং হাই কমিশনারকে তিনি কিন্তু কড়া ভাষায় কয়েকটি প্রশ্ন করছেন, যেটা আবার তিনি মিডিয়ার সামনে বলছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর পাশাপাশি আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এই যে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে প্রথম আলো এবং এই ডেইলি স্টারের যে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী সময়ে সর্বজন সম্মানিত ব্যক্তি দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির কিন্তু বিভিন্ন টেলিভিশনে একাধিকবার তিনি সাক্ষাৎকারে কথা বলছেন বর্তমান সরকারের সমালোচনা এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে। সেখানে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে যদি এইভাবে, বদ্দার উদ্দেশ্যে বলছেন যে এইভাবে যদি তিনি চলতে থাকেন, তাহলে এখন তিনি যে বা যাদেরকে তার নিয়োগকর্তা বা তাকে ডিফেন্স করার মতো রাজনৈতিক দল হিসেবে বা শক্তি হিসেবে তিনি তাকিয়ে আছেন, যাদের দিকে বা তিনি যে বিশ্বাস করতেছেন যে এরা আমাকে দুর্দিনে আমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে, তারা কিন্তু আদৌ পারবে না। তিনি কিন্তু নাম ধরে বলছেন যে বদ্দা নাকি এই জামাতে ইসলাম বা এনসিপির উপর ভর করে তিনি কিন্তু নীরবে থাকতে পারতেছেন, কিন্তু এটা তার ভুল সিদ্ধান্ত। যখন পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না, প্রতিকূলে আপনি যখন প্রতিকূল অবস্থা তৈরি হবে, আপনার যখন আপনার বিরুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হবে, তখন কিন্তু এরা আপনাকে সেভ করতে পারবে না, আপনাকে প্রোটেকশন দিতে পারবে না। এই কথাটা কিন্তু তিনি স্পষ্ট ভাষায় জাতীয় মিডিয়াতে একাধিকবার কথা বলছেন। তার মানে কি আমরা জানি যে ছোট্ট একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল 2-3টা আসন পায় নির্বাচনে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই রাজনৈতিক দলের নিজেদেরই কী বলে অস্তিত্ব নিয়ে টানাটানি, কারণ তারা এই বাংলাদেশের স্বাধীনতা সংবিধানের একটা সময় বিরোধিতা করছিলেন। এখন এই দলের নেতারা যেভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোর এই ইতিহাস বিকৃতি করার চেষ্টা করতেছেন, এগুলো দিয়ে তো এই সরকার টিকে রাখা মানে খুব মুশকিল। যেমন ধরেন, এখন আমি জনাব গোলাম মাওলা রনি, আমার শ্রদ্ধেয়ভাজন একজন মানুষ, তার বক্তব্য শুনি, তার একটা বক্তব্য আমি দেখলাম, আপনারা হয়তো বা সেই কন্টেন্টটা দেখেছেন, শুনেছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এক হাতে থাকবে শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী হয়ে তিনি দেশে ফিরে আসবেন। এইভাবে তিনি ইতিহাস দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। তার যে বলার মূল বিষয়, সেটা যদি আমি আমার ভাষায় সংক্ষেপে বলি, তাহলে হয় যে শেখ হাসিনা তিনি ফিরবেন এবং প্রাপ্য সম্মান নিয়ে তিনি ফিরবেন। তিনি তার যে প্রাপ্য সম্মান এবং ইতিহাসের যে উদাহরণ তিনি দিয়েছেন জনাব গোলাম মাওলা রনি, যে এরকম অনেক ঘটছে, যে ক্ষমতাচ্যুত হয়েছে, দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, পরবর্তীতে তিনি আবার তার প্রত্যাবাসন হয়েছে, তিনি সগৌরবে চলে আসছেন এবং বিশ্বের ইতিহাসে একটা কি বলে বিশ্বের ইতিহাসে তিনি অন্যরকম একটা জায়গা করে নিয়েছেন। এরকম উদাহরণ, রাজা বাদশাদের উদাহরণ, বর্তমান সময়ের বিভিন্ন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়কদের উদাহরণ তিনি এই বক্তব্যটা দিলেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা তার বক্তব্য অনুযায়ী আমরা যতটুকু দেখতে পারি যে শেখ হাসিনা তিনি ফিরবেন, তারকে সংবর্ধনা জানানোর জন্য কত মানুষ, কত লক্ষ বা কত কোটি মানুষের সমাগম ঘটবে সেটাও আমরা বলতে পারি না। তিনি কি বিশেষ নিরাপত্তার চাদরে মধ্য দিয়ে আসবেন তাও বলতে পারি না। তবে আলামত কিন্তু এটাই ইঙ্গিত দেয় যে তিনি ফিরবেন এবং সময়টা খুবই সন্নিকটে চলে আসছে। যদি প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা, সংবিধান এবং মুক্তিযুদ্ধ পাশাপাশি দেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারা একাগ্রতা প্রকাশ করেন এবং নিজেদের অস্তিত্বকে বজায় রাখার। দেখেন, জনাব রনি সাহেব তিনি কিন্তু আর একটা কথা বলছেন যে এই বাংলাদেশে যদি আপনি একা রাজনীতি করতে চান, তাহলে সেই রাজনীতিটা ধরে রাখা, টিকে রাখা খুবই মুশকিল হয়ে পড়ে। কারণ বাংলাদেশের মানুষের যে মনোভাব, বাংলাদেশের মানুষের যে মনের সংস্কৃতিপনা, সেইটা এককভাবে ধরে রাখা খুব কঠিন। যখন একটা সামঞ্জস্যতা আসে, মানে যেটাকে লেভেল প্লেইং ফিল্ড বলে, মানে সবার জন্য সমান অধিকার আসে, তখন নিজের সংগঠনটাকে ধারালো এবং নিজের সংগঠনটাকে শক্তিশালী করার
সহজ উপায় পাওয়া যায়। আর যখন একা থাকেন তখন নিজের সংগঠনকে চালানোর জন্য হিমশিম খাইতে হয়। এখন এইটা তো মানে কোনোভাবেই হচ্ছে না। যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না হয় তাহলে কিন্তু অন্য যারা আছেন তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হবে। তারা কিন্তু কি বলে যে ভারসাম্য বজায় রাখতে তাদের জন্য খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করতেছেন। সেই হিসাবেও কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী সভানেত্রীর ফিরে আসা সময় খুবই সন্নিকটে বলে মানে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আমরা এমন কিছু কথা শুনতে চাই, আমরা এমন কিছু কথা নিজে থেকেও বলতে চাই যে কথাগুলো অতি শর্ট সময়ের মধ্যে যেন আমরা বলতে পারি এবং অতি সংক্ষিপ্ত আকারে যেন বিস্তারিত সব কিছু আপনারা বুঝতে পারেন। কিন্তু কিছু বিষয় আছে যে আপনি বুঝতেছেন খুব ভালোভাবে, আপনি দেখতেছেন, আপনি সব কিছু কিন্তু আপনি বোঝাইতে সেরকম এরকম ঘটনা এরকম বিষয় অনেক আছে। এই বিষয়টাও সেরকম। আমি শুধু এটুকুই আপনাদেরকে বলবো যে শেখ হাসিনা ফিরে আসার আলামত বোঝা যাচ্ছে এবং তিনি আসবেন। সময়টা কখন কিভাবে সেটা বলতে না পারলেও এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে এটা উদয় হয়েছে যে অতি অল্প সময়ের মধ্যে তিনি আসবেন এবং আশার আলো এবং কি বলে যে ওই কথাটাই আবার বলি, সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা আসা যাওয়ার উপরই থাকে। যারা আজকে কষ্টে আছে তাদের কষ্ট থাকবে না, যারা আজকে অন্ধকারে আছে তারা অন্ধকারে থাকবে না, আলোর মুখ দেখবে, নিজের বাড়িতে থাকতে পারবে। হয়তো বা সময়ের ব্যবধান, আপনারাও একটু চোখ কান খোলা রাখুন। আর বর্তমান বদ্দার আমলে যে শাসন ব্যবস্থা সেটা থেকে নিজেকে সেভ করার জন্য একটু সচেতন থাকার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে একটা লাইক এবং গঠনমূলক মন্তব্য করতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।